আসছি ড্রিমল্যান্ড অ্যাগ্রো। এখানে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ হয়। আসলে এটার সম্বন্ধে জানার জন্য আমরা এটার মালিক স্বাধীন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আসলে ভাই আপনার এই ব্ল্যাক সোলজার সম্পর্কে জানতে চাচ্ছি। দেখতেছি অনেক মুরগির খামারই মানে মুরগির ব্যবসা ছেড়ে দিচ্ছে উচ্চ মূল্য এই খাদ্যের কারণে। তারা লাভ করতে পারতেছে না, ব্যবসা মানে হাহাকার ফেসবুকে দেখি। তো এটার জন্য এটার কি সলিউশন আছে কিনা, কোনোভাবে করা যায় কিনা, আর আপনার এই খাদ্য সম্পর্কে তো একটু জানি, আর একটু বিস্তারিতভাবে বলেন। আসলে বিষয়টা হচ্ছে আপনি যেটা বললেন প্রথমে, যে ফেসবুকে যেটা লক্ষ্য করেন যে অনেকের মধ্যে হাহাকার, এরা মুরগি চাষ করতে গিয়ে লসের মুখোমুখি হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক আর চরম বাস্তবতা। বর্তমান বাংলাদেশে যারা মুরগির খামার করে, মুরগি না শুধুমাত্র মুরগি, হাঁস, এই খামারিদের আপনার ফিডের যে উচ্চ মূল্য, এর ধাক্কা সামলে উঠে লাভ করাটা খুব কষ্টকর। অর্থাৎ ফিডের যে দাম, এ দামে ফিড কিনে এনে মুরগিকে খাওয়ানোর পর সেখান থেকে লাভ যেটা, এটা আপনার ওরা ওইভাবে পাচ্ছে না। সচরাচর যদি আপনি জিজ্ঞেস করেন খামারিদের, তাহলে প্রত্যেকটা খামারির কাছ থেকে আপনি অ্যান্সার একটাই পাবেন, যে আমি তেমন লাভ করতে পারছি না। কেউ কেউ আপনাকে এমনটা বলবে যে আমি লসের মধ্যে আছি। এই যে খামারিরা আপনার লসের মধ্যে আছে, এই লসের কারণ যদি আপনি অনুসন্ধান করেন, একটা জায়গাতে গিয়ে আপনি আটকে যাবেন, এবং সবচেয়ে বড় কারণ ওইটা, সেটা হচ্ছে ফিডের উচ্চ মূল্য যেটা। এখন এই ফিডের উচ্চ মূল্য থাকাকালীন বা ফিডের এই দাম থাকার পরও যদি ওরা ওই ফিড খাওয়াইয়া আপনার খামার করতে যায়, তাহলে লস থাকবে এটা। যতক্ষণ পর্যন্ত ফিডের দামটা মানে আপনার খামারিদের হাতের নাগালে না আসে, সহজলভ্য না হয়, মানে যে দামে কিনে নিয়ে ওরা মুরগিরে খাওয়ানো করে লাভ করতে পারবে, এমন যদি না হয়, তাহলে এখান থেকে লাভ করার কোনো সম্ভাবনা নাই। দেখতে থাকবেন যে প্রতিনিয়ত আপনার খামারিরা ঝরে পড়বে, পোলট্রি শিবে বড় ধরনের একটা ধস নামবে। শুধুমাত্র পোলট্রি না, অন্য অন্য জাতির মুরগি যারা করে, এদের ক্ষেত্রেও একটা ধস নামবে। এখন এই ফিডের উচ্চ মূল্যের এই বাজারে এসে আপনাকে অবশ্যই বিকল্প খাবার অনুসন্ধান করতে হবে। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন, আমাদের এই যে ব্ল্যাক সোলজার ফ্লাই, দাঁড়ান, এই যে দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা। বুঝতে পারছি। এই ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভাটা হচ্ছে হাঁস, মুরগি, মাছ, পাখি এবং বিভিন্ন জাতের গবাদি পশুর উন্নত মানের খাবার। আপনি রেডি ফিডের মধ্যে যে পুষ্টিগুণ পাবেন, তার চাইতে ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভার মধ্যে অনেকাংশে বেশি থাকে। যার জন্য এটা হচ্ছে আপনার ধরুন এই প্রাকৃতিক খাদ্যটা, ব্ল্যাক সোলজার ফ্লাইটা, এটা হাঁস মুরগির জন্য অন্য অন্য খাবারের চাইতে অনেক বেশি গুণমানের। আর এটাই হচ্ছে ওই বিকল্প খাবার যেটার কথা আমি বললাম, যে বিকল্প খাবার অনুসন্ধান করতে হবে খামারিদের। এই বিকল্প খাবার অনুসন্ধান করলে ওরা লসের হাত থেকে বেঁচে যাবে, লসের জায়গা থেকে এসে লাভের মুখ দেখবে। এখন এই যে ব্ল্যাক সোলজার ফ্লাইটা আমি বলছি, এই ব্ল্যাক সোলজার ফ্লাই সম্পর্কে একজন খামারি মানে খুব সহজে জানতে পারবে, বিস্তর জানতে পারবে। আচ্ছা ভাইয়া, এটা খাওয়াইলে মুরগির কোনো ব্যাড ইফেক্ট কিংবা মুরগি যে দেখা যায় মারা যায় বেশি খাইলে কিংবা গরম, এটার মানে এই প্রবণতাটা ওইভাবে নাই, ওই অর্থে নাই। এখন কথা হচ্ছে কোনটা, ব্ল্যাক সোলজার ফ্লাইটাও আপনি যেহেতু ওই রেডি ফিড, যেটা রেডি ফিডের চাইতে এর মধ্যে পুষ্টিগুণ অনেক বেশি, কোনো পুষ্টিগুণ অবশ্যই আপনার ওই মুরগির ক্ষেত্রে একটু আঘাতের হতে পারে। এই জন্য আমরা যে জিনিসগুলো রিসার্চ থেকে পেয়েছি, নিজেরা গবেষণা করে যেটুকু জানতে পেরেছি, এটা হচ্ছে যে নির্দিষ্ট একটা মাত্রা আছে প্রত্যেকটা আপনার জাতের মুরগির ক্ষেত্রে, নির্দিষ্ট একটা মাত্রা আছে। এই মাত্রা অনুযায়ী যদি ব্ল্যাক সোলজার ফ্লাইটা সে খাওয়ায়, তাহলে কোনো রকম ঝুঁকি নাই। আর এমনিতেই ব্ল্যাক সোলজার ফ্লাই হাত দিয়ে নাড়াচাড়া, এটা চাষ করা, এতে তো কোনোই ঝুঁকি নাই, কারণ ব্ল্যাক সোলজার ফ্লাই জীবাণু বহন করে না। এখন আমি যেটা বললাম যে আপনার ওই যে নির্দিষ্ট মাত্রার বিষয়টা, পোলট্রির ক্ষেত্রে সচরাচর একজন খামারি মোট খাদ্যের 60% পর্যন্ত ব্ল্যাক সোলজার ফ্লাই ব্যবহার করতে পারবে। সোনালী মুরগি বা দেশি মুরগির ক্ষেত্রে মোট খাদ্যের 65-70% পর্যন্ত ব্ল্যাক সোলজার ফ্লাই লার্ভা ব্যবহার। আমি এখানে আসার আগে একটু নেটে দেখছি, সেটা হলো এটা খাওয়াইলে মুরগি দ্রুত বড় হয়, ডিম দেয় ভালো, এটা এরকম। আপনি ওই যে আমার ওই খামারটাতে আছে মুরগি আছে, হ্যাঁ আমার ওই খামারটাতে মুরগি আছে, মানে আমি তো এটা ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করি 4 বছর 4.5 বছর যাবত। মুরগি তো তার আগে থেকে করি। এখন এগুলো তো আমি বারংবার রিসার্চ করেছি। আসলে কথা হচ্ছে কোনটা, যে ওই ভিডিওর ক্ষেত্রে আপনি যেটা দেখে আমার কাছে আসেন না কেন, ভিডিওর ক্ষেত্রে আমি প্রায়োরিটি খুব কম দেই ভাই, মানে ভিউ ব্যবসা আমার নাই। এই ভিডিও বানাবো, ভিডিও দেবো, এই ধরনের দান্দাবাজি, হ্যাঁ, এইগুলো আমি কখনোই করি না। আমি হঠাৎ 2-4টে ভিডিও বানাই, এমন ভিডিও বানাই ব্ল্যাক সোলজার নিয়ে বা মুরগি নিয়ে, এমন 2-4টে ভিডিও বানাই যেটা মানুষের জন্য জানা ফরজ, যা না জানলে মানুষের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
এ থেকে মানে এই একটাই থেকে আমি ভিডিও বানাই, তাছাড়া আমি ভিডিও বানাই না, যাতে মুরগির কতটুকু খাওয়ানো যায়, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তা। আমি বললাম যে সোনালী মুরগি এবং দেশি মুরগির ক্ষেত্রে আপনি 65-70% পর্যন্ত ব্ল্যাক সোডা ফ্লাই লার্ভা খাওয়াইতে পারবেন মোট খাদ্যে। হাঁসের ক্ষেত্রে আপনি সেটাই প্রযোজ্য, ওই পরিমাণ খাওয়াইতে পারবেন। আর মাছের ক্ষেত্রেও আপনি 65-70% পর্যন্ত খাওয়াইতে পারবেন। এবং এই যে 65-70% খাওয়াইলেন, তারপরে আপনি বলছিলেন যে দেখা যায় যে এরা দ্রুত বড় হয়। দ্রুত বড় হওয়ার উপরে আমাদের যে গবেষণা, সেটা হচ্ছে কোনটা, যে 30 দিনে যে পোলট্রি মুরগিটা যতটুকু মাংস যতটুকু উপযুক্ত হয়, বড় হয়, ব্ল্যাক সোডা ফ্লাই লার্ভা যখন আপনি 60% করে খাওয়াবেন, তখন আপনার দেখা যাবে কোনটা যে 23 দিনে ততটুকু বড় হয়েছে, ততটুকু ওজন আসছে। তাহলে কি 7 দিনের খাবার খরচ কমে গেল? 7 দিন আগেই সে ততটুকু উপযুক্ত হয়ে যাচ্ছে। একেবারে মানে দিব্যি আমার হিসেব। আপনি যদি ডে বাই ডে আসেন আমার খামারে খেয়াল করেন সেটা, তাহলে এটা আপনার চোখে ধরা দেবে। এটা তাহলে আমাদের খামারি 7 দিনের খরচ বেঁচে গেল খাবারে। 7 দিনের খরচ বাঁচলো। হ্যাঁ, 7 দিনের খরচ বাঁচলো। আর আপনার 30 দিনের মাথায় 32 দিন 33 দিনের মাথায় গিয়েও যতটুকু ওজন পায়, ওজনও যাচ্ছে বেশি আসবে। ব্ল্যাক সোডা ফ্রাইটা হচ্ছে এরকম একটা খাবার। এখন আপনার চমকপ্রদ তথ্য হচ্ছে কোনটা, যে আপনি রেডি ফিডের চাইতে ভালো মানের একটা খাদ্য মুরগিকে খাওয়াচ্ছেন। চমকপ্রদ তথ্য না? এখন এই ভালো মানের খাদ্যটার উৎপাদন খরচ কত, এটা যদি বলি তাহলে কেবল মানুষ অবাক হবে। এটা হচ্ছে আপনার ধরুন এই যে আমরা এখানে হাউসটা দেখেন, এবং প্রত্যেকটা হাউসে তো একই অবস্থা। আপনি দেখবেন যে খাবারগুলি আমরা দিয়ে থাকি, এই খাবারগুলো মূলত আপনার সহজলভ্য খাবার। আপনি কিন্তু যদি আপনার মানে শ্রম দেওয়ার মতো মানসিকতা থাকে, আপনি একেবারে একজন কাজের মানুষ হন, তাহলে এই জিনিসগুলো একেবারে নামমাত্র টাকা খরচ করে সংগ্রহ করতে পারেন। ব্ল্যাক সোডা ফ্লাইয়ের খাবারটা হচ্ছে কি, লতা পাতা শাক সবজি ফলমূলের উচ্ছিষ্ট, যেটা বাজার ঘাটে পচে গলে নষ্ট হয়ে যায় এগুলো। তারপর হচ্ছে আপনার হোটেল ওয়েস্টেজ বলতে আমরা যেটা বোঝাই, ওই হোটেলে অনেক সময় দেখেন না আপনি যে ভাত পোলাও বা ওদের রান্নার অন্য জিনিসপত্র আদি নষ্ট হয়, ওরা বালতিতে রেখে দেয়। এখন আপনি যদি ওইখানে একটা বালতি দেন, তাহলে কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এটা ওরা তো এমনিতে নিয়ে ফেলে দেয়, তার মানে হচ্ছে কোনটা পরিশ্রম ওদের লাগে। আপনি যখন ওই পরিশ্রমটা নিজে করে দেবেন, তখন কিন্তু আপনাকে এটা এমনিতে দিয়ে দিবে। এখন বাজার থেকে সবজি আনতে গেলে আপনি যদি এমনিতে নিজে নিয়ে আসতে পারবেন। যদি যারা বাজারে ওই যে আপনার যারা ঝাড়ু দেয়, মানে সবজি টবজি বা ইত্যাদি যা কিছু করে থাকে ওইগুলো ঝাড়ু দিয়ে ফেলে দেয়, ওদের যদি বলেন যে আমি পারবো না, তোমাকে 5 টাকা 10 টাকা দেবো, ও তো খুশি হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আপনি এই সহজ জিনিসের খাবারগুলো সংগ্রহ করতে পারবেন। এই খাবারগুলোকে আপনি যখন এনে দেবেন, এখন যদি এখানে একটা হিসেব আপনি এমন করেন, মানে একেবারে খুব বড় একটা হিসেব আপনি এরকম দাঁড় করাইলেন যে একটা প্রজেক্টে আমি যদি পার ডে 200 কেজি ব্ল্যাক সোডা ফ্লাই উৎপাদন করতে যাই, তাহলে প্রজেক্ট একটা হিসেব দিচ্ছি আমি, কামলা কয়টা লাগবে। এখন একজন কামলা যদি ও কেজি পর্যন্ত লার্ভা পার ডে কাজ করতে পারবে। এখন এই কামলা খরচ, কামলা ময়না, একটা জায়গায় যদি আপনি 2টা ধরেন, মানে 2টা কামলা নিচ্ছেন আপনি 200 কেজি উৎপাদন করতে গিয়ে, তারপর আপনার খাবার যেটা আমি বললাম যে ওই যে সংগ্রহ করতে পারেন, এইগুলো আপনি মানে মোটামুটি দাম দিয়ে কিনলেন। আপনার খামারে ইলেকট্রিসিটি খরচ আছে, তারপর কেউ একজন আসলো ভিজিটর বা আপনার বন্ধু বান্ধব, এটা সেটা এদের পিছনে যদি আপনি কিছু খরচ করেন, পানির পিছনে কিছু খরচ করেন, মানে সব মিলিয়ে তাবৎ একটা লিস্ট আপনি দাঁড়া করালেন, বড় একটা লিস্ট দাঁড়া করালেন, খালি খরচের হিসেব আর হিসেব। এমন হিসেব করে গিয়েও আপনি দেখবেন যে ব্ল্যাক সোডা ফ্লাই উৎপাদন করতে 7 টাকা বেশি খরচ হচ্ছে। আচ্ছা, আমি তার মানে হইলো কি, 7 টাকা কেজিতে আপনি উৎপাদন করলেন ব্ল্যাক সোডা ফ্লাই লার্ভা, এটা 75 টাকা কেজিতে যে রেডি ফিডটা কিনলেন তার চাইতে বেশি পুষ্টিগুণ সমৃদ্ধ। তাহলে আপনার খরচ বাঁচলো কত? অনেক খরচ বাঁচছে। তাহলে তো মুরগির খামারিরা আবার সেই সুফলের দিন ফিরত পেতে পারে। ধরেন আপনার 70 টাকা কেজি, 70 টাকা কেজিতে যেটা আপনি কিনতেছেন, ওইটা এখানে 7 টাকা কেজিতে উৎপাদন করে, তার মানে হচ্ছে কি 63 টাকা কেজি প্রতি আপনার লাভ। এখন এই যে 63 টাকা কেজি প্রতি লাভ, মানে কি আপনি খাদ্য খরচটা কমে আসতেছে। মুরগি বিক্রি করে এমনিতে রেডি ফিড কিনে মুরগি যখন খাওয়াই আপনি বিক্রি করেন, তখন লাভ হয় না হয় একটু একটু, ওই গপ্প বাদ দিয়ে দিলাম। আপনি যে এখানে খাদ্য খরচটা কমায় ফেলতেছেন এত টাকা, এই লাভটা আপনার যায় কোথায়? এখন আপনার প্রশ্ন এরকমই যে এই যে বিকল্প খাদ্য যেটা ব্ল্যাক সোডা ফ্লাই, এটার বাণিজ্যিক খামার বিশ্বব্যাপী বহুত আছে। যদি কেউ একজন খুঁজে পাবে, ওইখান থেকে জানতে পারবে রেজাল্ট কি। বিভিন্ন রিসার্চ আছে, এই রিসার্চগুলো খুঁজে বের করা খুব একটা দুষ্কর না। এখন কথা হচ্ছে যে পোলট্রি শিল্পে এই দোষের সময়ে বা খামারিদের এই লসের সময়ে আমরা তাদের আহ্বান করব যে আপনারা আপনার খামারের একটা কোনায় ব্ল্যাক সোডা ফ্লাইয়ের একটা প্রজেক্ট করেন। ব্ল্যাক সোডা ফ্লাই প্রজেক্ট করেন, আপনি যদি পার ডে 100 কেজি করে ব্ল্যাক সোডা ফ্লাই লার্ভা উৎপাদন করতে পারেন, তাহলে আপনার 700 টাকা খরচ। 700 টাকা খরচ, আর বাজার মূল্য 100 টাকা 70 টাকা করে হলে কত হয়? 70 টাকা না, 7,000 টাকার মতো নাকি? না হিসেবে ভুল করলাম, আচ্ছা যাক।
তার মানে হচ্ছে কোনটা যে আপনি 5-6 হাজার টাকা দৈনিক আপনার খাদ্য খরচটা নিজেই কমাতে পারবেন যদি আপনার খাবারের একটা অংশে একটা সাইডে আপনি ব্ল্যাক সোডার জন্য আলাদা একটা প্রজেক্ট রাখেন। ব্ল্যাক সোডা ফ্রাইটা এমন একটা জিনিস ভাই, এটা খুব যে বেশি জায়গা নিয়ে করতে হবে তা না, জায়গাও কম লাগে। আপনার খাবার যেটা এদের খাওয়াইতে হয় এটা তো একেবারে টাকা লাগে না বললে চলে, নামমাত্র টাকায়। মোট কথা হচ্ছে কোনটা যে এটা করতে গেলে আহামরি কোনো যুক্তি ঝামেলা তাকে করতে হবে না, কিছুই না। আচ্ছা, এটা যদি কেউ করতে যায় তার তো একটা শিকার প্রয়োজন আছে, আপনারা কি এখানে? এখন শেখার প্রয়োজন যেটা আপনি জানেন কিনা আমি জানি না, ব্ল্যাক সোডা ফ্লাইয়ের চাষ পদ্ধতি জানার জন্য 2 বছর আগে থেকে মানে তার আগের 1 বছর, মোট কথা হচ্ছে কোনটা যে আমার যে 4.5 বছর ব্ল্যাক সোডা ফ্লাই চাষ করা, আমি যখন শুরু করি তার 1.5 বছর পর থেকে টানা 1 বছর প্রতি শুক্রবার দিন আমার এখানে ট্রেনিং সেকশন চালু ছিল। আমি প্রচুর মানুষকে ব্ল্যাক সোডা ফ্লাই চাষ শিখিয়েছি। আমার চিন্তাটা হচ্ছে অন্যরকম, একজন খামারি যখন নিজে দাঁড়াবে, আমি এভাবে চিন্তা করি যে একজন খামারি যখন নিজে দাঁড়াবে, ও যখন লাভ করবে তখন শুধুমাত্র ব্যক্তির লাভ হইলো তা না, ব্যক্তি থেকে আমার দেশের সামগ্রিক অর্থনীতি লাভ হইলো। অর্থাৎ অবশ্যই, অবশ্যই। সে যখন লাভবান আমাদের দেশের সামগ্রিক অর্থনীতিতে তার একটা অবদান আসতেছে। এইভাবে চিন্তা করি আমি চাই যে প্রান্তিক পর্যায়ে অর্থাৎ খামারি পর্যায়ে ব্ল্যাক সোডা ফ্রাইটা ছড়িয়ে পড়ুক, সবাই ব্ল্যাক সোডা ফ্রাই সম্পর্কে জানুক। হ্যাঁ, ওরা চাষ আচ্ছা, এখানে শুরু করতে গেলে কি নিতে হবে? এটা এই পোকা নিতে হবে না কি নিতে হবে? ওই এটা তো হচ্ছে লাল বাটা। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে লাল বাটা। আপনাকে আমি পিউপা দেখাই, আসেন এদিকে আসেন। এই যে এইগুলো ধরে দেখাই, এই যে এটা যেটা দেখতেছেন আপনি, হ্যাঁ এটা হচ্ছে পিউপা, মানে আপনার লার্ভার পরে স্টেজটা হচ্ছে পিউপা, আর এটাকে আমরা মাতৃপোকা বলি। আচ্ছা, হ্যাঁ, এই মাতৃপোকাটা নিয়ে শুরু সে করতে হবে। লাভ কেসে দেবে, লাভ কেসে দেওয়ার পর সেখান থেকে মাছি হয়ে যাবে, মাছি হয়ে যাওয়ার পর মাছিটা যখন ডিম দিল তখন থেকে তার উৎপাদনটা স্টার্ট হয়ে গেল। আচ্ছা, এটা নিয়ে খামারিরা আবার মানে তারা লাভবান হতে পারে এবং প্রচুর টাকা লাভ করতে পারবে, এটা আশা করা যায়। এটা তো একেবারে বাস্তবসম্মত, মানে আমরা তো নিজেরা দেখতেছি, আপনি আমাদের কাছে আসলে দেখতে পারবেন, আপনার মুরগির নিজে ফার্মে দেখতে পারবেন, রিসার্চ গুলো নিয়ে গাটাগাটি করলে আপনি দেখতে পারবেন। লাভবান না হওয়ার তো কোনো আর লাভবান তো আপনি হচ্ছেন, এটা দেখতেছি। আপনি যেহেতু মুরগি পালন করতেছেন এবং নিজেই উৎপাদন করতেছেন, আবার লার্ভা বিক্রি করতেছেন, তো এটা সব খামারিরাই অল্প অল্প করে এক পাশে করেও তারা মুরগি 2, 4, 5, 10 হাজার করতে পারবে। আপনাকে আমি শুধু একটা হিসেব দিই, আপনি যেটা নিজে জানেন দেখলেন, এই হিসেবটা দিয়ে আপনি তো আমার টাকা নেবেন না। না। নেবেন কি? না, না। নেবেন না। আমি চুক্তিবদ্ধ খামারিদের কাছে পার ডে 300 কেজি করে লার্ভা বিক্রি করি, এদের কাছে বিক্রি করি 40 টাকা কেজিতে। আচ্ছা, তাহলে হিসেবটা দেখেন কেমন, 40 টাকা কেজিতে আমি 300 কেজি বিক্রি লার্ভা করি। বিক্রি করি। এখন এখানে আমার পার ডে 12,000 টাকা আসে, 12,000 টাকা দৈনিক আসে। তাহলে মাসে কত আসে ভাই? আচ্ছা, অনেক। নিজের আপনি মুরগির লাভ বাদ দিয়ে দিলাম, পিউপা যেটা বিক্রি করি ওইটার গল্প বাদ দিয়ে দিলাম, তারপর ডিম যেটা বিক্রি করি সেটা গল্প বাদ দিয়ে দিলাম। বাংলাদেশের সর্ববৃহৎ ব্ল্যাক সোডা ফ্লাই খামার বলতে এই ডিমল্যান্ড এগ্রো। আচ্ছা, আপনি ডিমল্যান্ড এগ্রো, এই যে আমাদের যে 4টা আপনার দেখতেছেন, শেড দেখতেছেন, প্রত্যেকটা শেড, এই শেডটার দৈর্ঘ্য হচ্ছে কত, আপনি এদিকে ধরেন কেউ অনুমানই করতে পারবে না। হ্যাঁ, এই শেডটার দৈর্ঘ্য হচ্ছে 142 ফিট। আচ্ছা। 21 ফিট হচ্ছে বস্ত্রটা। এটা কিন্তু দুতলা, উপরে হ্যাঁ, দোতলা। এই দুতলা মানে আমরা এই যে উপরে কি হয় দেখতে আসছি। উপরে এই যে দেখেন, এটাকে আমরা মূলত লাভ কেস বলি, মানে যেখানে মাছি থাকে। ওই যে দেখতে পাচ্ছেন পিউপাগুলো নিচে যেগুলো দেখলাম নিচে মাতৃপোকা, যেগুলো মাতৃপোকা। দেখলেন, হ্যাঁ ওইটাকে আমরা মাতৃপোকা বলি। তো মাতৃপোকা এটা তো শক্ত, এটা এটাকে আমরা স্টিক বলি, মানে আপনার যে স্টেজটা দেখলেন যে নড়াচড়া করে, তারপর কয়েকদিন কেটে গেলে এটা আপনার নড়াচড়া বন্ধ করে দেবে। আপনি দেখবেন একদম শুটকির মতো শুকনা হয়ে পড়ে আছে। হ্যাঁ, ওটাই দেখতে দেখতেছি। পাচ্ছেন যেটা, তারপর ওইখান থেকে মাছিগুলো মূলত বের হয়ে আসবে। আমাদের এই যে লাভ কেস দেখতে পাচ্ছেন, এদিকে আসেন, এদিকে এই যে এইটা একটা লাভ কেস, ওইটা একটা লাভ কেস। হ্যাঁ, আবার ওই পাশে লাভ কেস আছে, ওই পাশে, আচ্ছা। ওই শেডে লাভ কেস আছে। হ্যাঁ, আপনার এরকম লাভ কেসের সংখ্যা আমাদের এখানে হচ্ছে 12টা। হ্যাঁ, এখানে যে আপনার 4টে লাভ কেস দেখতে পাচ্ছেন, এই লাভ কেসটা শুধুমাত্র এই যে লাভ কেসটা সাইজটা হচ্ছে আপনার 27 ফিট লম্বা। এই লাভ আমি ভিডিওতে দেখছি ছোট ছোট করা, মানে ছোট ছোট। আরে আপনি ভাই, তো এমন প্রজেক্ট তো আপনি পাবেন না বাংলাদেশে। যে কয়টা প্রজেক্ট দেখেন আসলে এরা আপনার হচ্ছে কি, আমি তো আগে 2-4টে ভিডিওতে বললাম যে এদের ওরকম মানে উৎপাদন সক্ষমতা ওরকম নাই, আবার অভিজ্ঞতা যেটা সেটা ওরকম নাই, কিন্তু এরা না বাপ ধরে জমিদারের। আপনার এরকম কিছু যে জমি আমার আছে 1 বিঘা, আমি বাপ ধরলাম জমিদারের, এরকম কিছু খামারি আছে। আর এরা অনেকাংশে ভুল বার্তা ছড়ায়, এই বার্তাগুলো দেখে
অনেক সময় দেখা যায় কোনটা যে উদ্বুদ্ধ একজন খামারি জিমিয়ে পড়ে সে ব্ল্যাক সোজা ফ্লাই এগিয়ে আসে না, আবার কেউ ভুল বার্তা পেয়ে আমরা প্রজেক্টটা ধ্বংস করে ফেলি, এমন হয়। আচ্ছা। যাক, বলছিলাম যে এটা হচ্ছে আপনার এই লাভ কেসটা হচ্ছে 27 ফিট লম্বা, ওইটা 27 ফিট লম্বা, ওই লাভ কেসটা ওটা হচ্ছে আপনার 25 ফিট 19 ফিট লম্বা। হ্যাঁ, 19 ফিট লম্বা, আমার এদিক দিয়ে বেশি আছে, মানে ওইটাই কিন্তু মূলত বড় লাভ কেস এগুলো থেকে, এগুলো পাশে একটু ছোট আছে। আচ্ছা। এখন এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই মাছগুলো থেকেই মূলত ডিমটা আসে। এই যে দেখেন এই কাঠগুলো দেয়া আছে এখানে, হ্যাঁ। এই কাঠগুলোতে ওরা ডিম দেয়। তারপর ডিম দেওয়ার পর আপনি দিন শেষে গিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে কাঠগুলো নিয়ে এসে এখান থেকে ডিমগুলো আপনি ছাড়িয়ে নেবেন। ডিম নিতে হবে। নেওয়ার পর সেটা আপনি হ্যাসিং দিতে হবে আপনাকে। হ্যাসিংটা দেখেন একটু। হ্যাসিং দিতে হবে। হ্যাসিং ওই সাইড, এই যে এটা হচ্ছে ডিম হ্যাসিং দেওয়া। হ্যাঁ, এইভাবে আপনার ডিমগুলো সংগ্রহ করার পর এই এরকম করে একটা নেটের উপর রাখতে হয়, আর নিচে খাবার দিতে হয়। এগুলো থেকে মূলত ডিমগুলো ফুটে ক্ষুদে লার্ভাগুলো নিচে খাবারের মধ্যে পড়ে যায়। আচ্ছা। এটা হচ্ছে হ্যাসিং দেওয়ার ভালো পদ্ধতি। আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই না করে অন্য পদ্ধতিতেও হ্যাসিং দিতে পারবেন। ওই যে কাঠগুলো দেখলেন, ওই কাঠগুলো সরাসরি নিয়েও আপনি হাউজে রাখতে পারবেন, সেখান থেকে সম্ভব। কিন্তু কথা হচ্ছে কোনটা নতুন উদ্যোক্তা যারা, ওদের হিসেব করতে হবে যেন আমার নষ্ট কম হয়। আচ্ছা। এই অর্থে আপনার এই পদ্ধতিতে হ্যাসিং দেওয়াটা হচ্ছে আপনার একদম ঝুঁকিহীন। তার মানে ডিমটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আচ্ছা। আসলে ভাই এটা যেটা দেখলাম, তো এটার অনেক শিক্ষার বিষয় আছে। এটার জন্য কি যদি কোনো খামারি আসতে চায় আপনার খামারে, কিংবা আমার খামারটা- ট্রেনিং নিতে চায়, কিংবা মাতৃপোকা কিংবা লার্ভা নিয়ে মুরগি খাওয়াইতে চায়, তাহলে এটার কিভাবে নিতে হবে, কিভাবে কি করা যায়, এটা আপনি বলেন একটু। বিষয়টা হচ্ছে যে আমার খামার সবসময় মানুষের জন্য উন্মুক্ত। যারা নতুন উদ্যোক্তা বা খামারি, তারা যদি এমনটা মনে করে যে ব্ল্যাক সোলজার ফ্লাই সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়ার জন্য আমার খামারে আসবে, এই দরজা তার জন্য খোলা। সে আসতে পারে, আসলো ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ পদ্ধতি যেটা, এর জীবনচক্র যেটা, কীভাবে কী করছি আমরা শুরু থেকে শেষ অবধি, এই সম্পর্কে সে একটা আইডিয়া নিতে পারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে পারফেক্ট ট্রেনিং যাকে বলি আমরা। হ্যাঁ, এই ট্রেনিংটা যদি কেউ নিতে চায়, সেই ক্ষেত্রে সে 2-4 দিন অবস্থান করেও এখান থেকে ট্রেনিং নিতে পারে। অবশ্যই এই ক্ষেত্রে কিছু কষ্টের ব্যাপার আছে, কারণ সে যখন 2-4 দিন সেখানে অবস্থান করবে, আমার একজন লোক তাকে সব সময় ধরে কৌতূহল মেটাবে, বিভিন্ন বিষয় জানাবে, সেক্ষেত্রে একটা কষ্টের বিষয় আছে। আর একজন মানুষ আসলেও 2-1 ঘন্টা থাকলো, এটা তো তাকে কোনো রকম খরচের কোনো বিষয় নাই। মাতৃপোকার যে বিষয়টা, আমাদের কাছে পিপা অ্যাভেলেবল আছে। আচ্ছা। হ্যাঁ, অ্যাভেলেবল পিপা, অর্থাৎ আপনার ধরে নিন যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি যদি পিপার অর্ডার করে, তাহলে আমরা তাকে কুরিয়ারে সরবরাহ করতে পারবো বাংলাদেশের যে কোনো জায়গাতে। আর যদি কেউ মনে করে যে আমি খামারে আসবো, খামারে এসে দেখে শুনে নিয়ে যাব, সেটাও সে করতে পারবে। মানে দুইটা ওয়ে আছে, খামারে এসে নিতে পারবে, পাশাপাশি অনলাইন অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে তাকে সরবরাহ। আচ্ছা। আর নিচে যেটা দেখলাম লার্ভা নিয়ে যদি কোনো মুরগি খাওয়াইতে চায়, লার্ভা বিষয়টা হচ্ছে কি, আমরা মূলত লার্ভাগুলো বিক্রি করি চুক্তিবদ্ধ খামারের কাছে। আচ্ছা আচ্ছা। কোনো একজন ব্যক্তি যদি এমন চুক্তিতে আসে যে আমার পার ডে 200 কেজি লার্ভা লাগবে, সেই ক্ষেত্রে তাদের আমাদের সাথে যে একটা চুক্তিতে আসতে হবে। আচ্ছা। যে আমি 200 কেজি করে খাদ্য আপনার কাছ থেকে নেবই নেব। আচ্ছা। এমন চুক্তিতে যখন আসবে, তখন আমি তার জন্য 2টা বা একটা লাভ কেস বাড়াই দেবো। আচ্ছা। হ্যাঁ, লাভ কেস বাড়াই দেবো, প্রয়োজনে আমি একটা কামলা বাড়াই দেবো। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে কোনটা যে টোটাল সেট আপটা হচ্ছে তার যে অর্ডার তা অনুযায়ী। হ্যাঁ, এমন একটা চুক্তিতে আসলে আমরা তাকে লার্ভা সরবরাহ করবো। এখন আমাদের চুক্তিতে যারা আছে কয়েকজন খামাই, তাদেরকে আমরা লার্ভা সরবরাহ করি। এর বাইরেও কেউ যদি এরকমটা চায় যে আমার লার্ভা লাগবে, সে যে কোনো মুহূর্তে বললে, আমাদের সাথে আলাপ আলোচনা করলে সরাসরি খামারে এসে, তাহলে তার সাথে একটা চুক্তিতে এসে আমরা তাকে লার্ভা সরবরাহ। আমি যেটা বুঝলাম যে আসলে আপনার এটা ব্যবসার পাশাপাশি মুরগির খামারিদের তাদেরকে আবার লাভবান করার উদ্দেশ্যে আপনি কাজ করতেছেন। এখন যদি কেউ মনে করে যে না, আমি এই লাভ কেস এই এত ঝামেলা নেব না, শুধু ডিম নেব, লার্ভা উৎপাদন করে খাওয়াবো, আবার ডিম নেব, লার্ভা উৎপাদন করে খাওয়াবো, তাহলে কি ডিম নেওয়া যাবে কিনা? হ্যাঁ, এটা তো আমি আপনাকে হয়তো বা কিছুক্ষণ আগে বলছিলাম যে ডিমটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে। হ্যাঁ, কেউ যদি এরকমটা মনে করে যে আমি ঝুঁকি ঝামেলায় গেলাম না, আমার লাভ কেসে দরকার নাই, আমার মানে অন্য যে জিনিসপত্র দিক মূলত ডিম আছে রাখ পর্যন্ত, এইগুলো ঝামেলার মধ্যে আমি গেলাম না, জায়গা কম আছে, আমি ডিম নিলাম, ডিম নিয়ে ডিমটা হ্যাসিংয়ে দিয়ে তারপর আমি সেখান থেকে লার্ভা উৎপাদন করে খাওয়াইলাম, সেই ক্ষেত্রে সে আমাদের কাছে ডিমের অর্ডার করতে পারে, আমরা তাকে ডিম সরবরাহ করব। আচ্ছা। আপনার এই খামারে আসার জন্য একটু কিভাবে আসবে একটু বলে দেন। এটা তো হচ্ছে একেবারে বলতে গেলে বাংলাদেশেরই একটা মিডল পয়েন্ট। হ্যাঁ, কেরানীগঞ্জ ঢাকা জেলার মধ্যে। আর ঢাকা জেলার যে কোনো প্রান্ত থেকে খুব সহজে এখানে আসা যায়। ওই সাইডে বাবুবাজার ব্রিজ, এই সাইডে পোস্তগোলা ব্রিজ। মূলত পোস্তগোলা ব্রিজ থেকে আমার খামার পর্যন্ত আসতে 20 টাকা ভাড়া লাগে। আচ্ছা। পোস্তগোলা ব্রিজ থেকে মাত্র 20 টাকা সিএনজি ভাড়ায় এই খামারে আসা যায়।
জায়গাটার নাম হচ্ছে স্ট্যান্ড বাজার, আর প্রজেক্টের নাম মানে আমার এই খামারের নাম হচ্ছে ডিমল্যান্ড অ্যাগ্রো। আচ্ছা, আমি স্ক্রিনের নাম্বার এবং ঠিকানা দিয়ে দেবো, আপনার কাছে অবশ্যই আসবে আমি মনে করি খামারিরা, এবং তারা এসে না, শিখবে। খামারিদের কথা হচ্ছে আমি বলবো কোনটা, আমার বার্তা হচ্ছে এটা, এরা আমার কাছে আসবে এমন না। আমি ছাড়াও বাংলাদেশে অসংখ্য মানুষ ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করে, যার যে দিক থেকে কাছে হয় মানে দূরত্ব কম, যে খামারের কাছে পর্যন্ত পৌঁছতে, সে সেখানে যাবে, জানবে, শুনবে, ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করবে। পাশাপাশি যদি এরকমটা হয় যে সে পাচ্ছে না কিংবা এখানে আসাও তার জন্য কষ্টকর, সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ, ইমো, ফোন নাম্বার এটাও তাদের জন্য সব সময় উন্মুক্ত। দিন রাত সে যে কোনো পরামর্শের জন্য ফোন দিতে পারে। আমার কথা হচ্ছে কোনটা, যদি আমি ব্ল্যাক সোলজার ফ্লাই এই যে এই খামারটা এটাতে একটা বৈপ্লবিক পরিবর্তন চাই, সেক্ষেত্রে খামারিদের সাথে আমার একটা সক্ষতা থাকতে হবে। আচ্ছা, আর এটাতে একজন খামারি আপনার ধরুন গিয়ে অবশ্যই লাভবান হবে। কোনো ঝামেলায় পড়লেই আমি যদি তাকে পরামর্শ দিই, এই পরামর্শটা পেয়ে সে যখন লাভ করবে, বাড়তিতে আমার কোনো চাওয়া নাই, দোয়াটুকু অন্তত সে করবে, আমার দেশের অর্থনীতি জানাবে, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আচ্ছা ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।